নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে আমি একটি প্রতিবেদন করেছিলাম, যে প্রতিবেদনে আমি বলেছিলাম যে কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, এবং আমি সেখানে উল্লেখ করেছিলাম যে কিভাবে জঙ্গিরা স্লিপার সেল তৈরি করে কাজ করছে। মূলত টার্গেট নিচ্ছে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের, বিভিন্ন অল্প বয়সীর ছেলেদের যারা বিভিন্ন জায়গায় আড্ডা মারে, সেই সমস্ত জায়গায় তারা তাদের সংগঠন বিস্তারের জন্য তারা টার্গেট নিচ্ছে, এবং তারা একাধিক সংগঠন বিস্তারের বৈঠক করে নিয়েছিল। কিন্তু দেখুন, গতকাল এই পশ্চিমবঙ্গ থেকে দুজন আল কায়দার জঙ্গি গ্রেপ্তার হয়েছে। এই আল কায়দার জঙ্গিদের গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। যদিও পশ্চিমবঙ্গ পুলিশ সাংবাদিক বৈঠক করে সুপ্রতিম সরকার উনি বোঝাতে চেয়েছেন যে ওনাদের কাছে ইনপুট ছিল, কিন্তু আসাম পুলিশ ওনাদের সাহায্য নিয়ে ওনাদেরকে একসাথে নিয়ে যৌথ অভিযান হয়েছে। আদৌ এটা যৌথ অভিযান কিছু হয়নি। আসাম পুলিশ স্থানীয় থানাকে জানিয়ে এসে অভিযান করেছে। কিন্তু ঘটনাটা যখন এত বড় ঘটনা যে সারা দেশে প্রায় 8 জন জঙ্গি গ্রেপ্তার হয়েছে আল কায়দার, যার মধ্যে 2 জন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে গ্রেপ্তার হয়েছে, 1 জন কেরল থেকে হয়েছে, আর বাকি 5 জন আসাম থেকে হয়েছে। সুতরাং এই খবরটাকে কোথাও একটা এই পুলিশ প্রশাসন যেন নিজেদের একটা ক্রেডিট হিসাবে দেখানোর চেষ্টা করছিল। কিন্তু দীর্ঘদিন ধরে এই পুলিশের নাগের ডগায় এই জঙ্গিরা তাদের স্লিপার সেল তৈরি করে যাচ্ছে এবং তাদের সংগঠন বিস্তার লাভ করে যাচ্ছে। এই পুলিশের কাছে কোনো ইনপুট ছিল না, এটা তো হতে পারে না। আসলে এই পুলিশের কিছু করার নেই, পুলিশের হাত বাঁধা, কারণ এই সরকার চায় না যে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা গ্রহণ করুক। কেন আমি এই কথাটি বললাম জানুন? কারণ জঙ্গি নেতার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তা যে নেতার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে, সেই নেতার সংগঠনের লোককে পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করবার সাহস দেখাবে, এটা শুনলেই একটা কেমন মনে হয় না? তো কেন আমি এই কথাটা বললাম, তার ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, আল কায়দা জঙ্গি সংগঠনটি, এই সংগঠনটি একাধিক দেশে নিষিদ্ধ, যেটি ওসামা বিন লাদেন তৈরি করেছিল। সে আল কায়দা জঙ্গি সংগঠনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইসলামিক বিপ্লব তৈরি করা, যে বিপ্লবের মধ্যে থেকে ইসলামিক রাষ্ট্র তৈরি করা এবং সেই রাষ্ট্রে খেলাফত আইন চালু করা, মানে শরিয়াত আইন চালু করা। এবং তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের নামে তারা তাদের বিভাগগুলোকে পরিচালনা করে। যেমন বাংলা পক্ষের যারা বাংলাদেশ, এই ভারত লাগোয়া এই পশ্চিমবঙ্গের এই জায়গাটা, যেটা পূর্ব পাকিস্তান অঞ্চল জুড়ে ছিল, এই জায়গাটা যে সংগঠনটা পরিচালনা করত আল কায়দার হয়ে, তার নাম হচ্ছে আনসারুল্লাহ। এই আনসারুল্লাহ সংগঠনের প্রধান জসিমউদ্দিন রহমানি। সেই জসিমউদ্দিন রহমানিকে শেখ হাসিনার সরকার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। পরবর্তীকালে মোহাম্মদ ইউনুস এসে এই সমস্ত জঙ্গিগুলোকে জেল থেকে বাইরে বার করেছে, এবং এই জসিমউদ্দিন রহমানির মুখে জেল থেকে বেরোনোর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেন বলেছিলেন যে আপনি পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন, তারপরে পশ্চিমবঙ্গ, 7 সিস্টার, এগুলো সব এক হয়ে আমরা পূর্ব পাকিস্তান গড়ে তুলব, যেখানে হিন্দুত্ববাদীর কোনো জায়গা থাকবে না, মোদির কোনো জায়গা থাকবে না। সেই ভিডিওটা আমি আপনাদের একবার যে দেখাই, তাহলে হয়তো আপনাদের স্মৃতি একটুখানি জাগবে যে এই ভিডিওটা হয়তো আপনারাও কোনো এক সময় দেখেছিলেন। তাহলে বুঝতে পারবেন এই জসিমউদ্দিন রহমানিকে। একবার দেখে নিন ভিডিওটা। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্ব থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ, খালিস্তিনি সেই শিখদেরকে বলবো, তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে, ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ইনশাআল্লাহ এই তাওহীদি জনতা দিল্লির মসনদ পর্যন্ত আবার দখল করবে। তো এই জসিমউদ্দিন রহমানি
তিনি মোহাম্মদ সাদকে এই মুর্শিদাবাদ বর্ডার থেকে ভারতে পাঠিয়েছিল, যাকে এই মুহূর্তে কেরালায় রয়েছে, এবং কেরালা থেকেই আসামের পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সেই মোহাম্মদ সাদ। তিনি মুর্শিদাবাদে এসে তার সংগঠন বিস্তারের লাভে তার সংগঠনের কাজ করছিল মুর্শিদাবাদের দুজন লোক, একটা হচ্ছে মিনারুল শেখ আর একটা হচ্ছে আরশাদ আলী। এই মিনারুল শেখ হলো কলের মিস্ত্রি, আর আরশাদ আলী সেখানে মাদ্রাসা খুলে বসেছিল যেখানে 15-20 জন ছাত্র ছিল। এরা দুজন এই স্লিপার সেল সংগঠন বাড়ানোর কাজ করছিল এবং একাধিক জায়গায় এরা বৈঠক অলরেডি করে ফেলেছে। মুর্শিদাবাদের ফারাক্কা, জলঙ্গি, এমনকি আলিপুরদুয়ারের ফালাকাটায় গিয়েও সংগঠন বিস্তারের কাজ এরা করে ফেলেছে। এবং আসাম পুলিশের কাছে যে টিপ ছিল সেই টিপের উপর ভিত্তি করে আসাম পুলিশ যখন ওই মোহাম্মদ সাদরাইকে গ্রেপ্তার করেছে কেরালা থেকে, তারকে জিজ্ঞাসাবাদ করে এই মুর্শিদাবাদের দুজনের নাম পায় এসে আসাম পুলিশ। পরবর্তী এসে গতকাল এই পশ্চিমবঙ্গের সেই স্থানীয় পুলিশকে সাথে নিয়ে সেইখান থেকে দুজনকে গ্রেপ্তার করে তুলে নিয়ে আসামে চলে যায়। মুর্শিদাবাদে স্লিপার সেল এই জঙ্গি গোষ্ঠী তৈরি হয়ে গেছে। এই দুজনকে তুলে নিয়ে যাওয়া মানেই কিন্তু সংগঠন শেষ হয়ে যাওয়া না। এদের মূল লক্ষ্য কি? এদের মূল লক্ষ্য হচ্ছে এই বাংলার এই মুর্শিদাবাদ, মালদার এবং 7 সিস্টার কেটে বৃহত্তর বাংলাদেশ তৈরি করা। বৃহত্তর বাংলাদেশ তৈরি করা যেখানে শরিয়াত আইন চলবে, যেখানে মুসলিম বিপ্লব ঘটবে, যেখানে হিন্দু বলে কিছু থাকবে না, যেখানে সংবিধান বলে কিছু থাকবে না, যেখানে ধর্মনিরপেক্ষতা বলে কিছু থাকবে না। এটাই হচ্ছে তাদের মূলত লক্ষ্য। সুতরাং একাধিক নাশকতার ছক যে এরা ইতিমধ্যে করে নেয়নি এই বাংলায়, এবং এই বাংলাটা যে এই মুহূর্তে সারা ভারতবর্ষ সহ বিদেশে এই জঙ্গি সাপ্লাইয়ের আস্তানা হয়ে দাঁড়িয়েছে, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। অবশ্য আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের পেছনে তো আগুন লাগেনি। আপনাদের ছেলে আর মেয়েটা স্কুলে বোম বিস্ফোরণে হাত পা উড়ে যায়নি। সুতরাং আপনাদের এই নিয়ে কোনো চিন্তা নেই। আপনারা 500-1000 নিয়েই সন্তুষ্ট থাকুন। আপনাদের হুঁশ সেদিন ফিরবে যেদিনে দেখবেন আপনার ছেলেটা আর মেয়েটা স্কুলে যাওয়ার পরে সেই স্কুলে বিস্ফোরণ হয়েছে, আপনার স্বামী চাকরিতে যাওয়ার পরে সেই রেল স্টেশনে বিস্ফোরণ হয়েছে। সেদিন আপনার হুঁশ ফিরবে, তার আগে আপনার হুঁশ কিন্তু ফিরবে না। তার আগে আপনি মনে করবেন যে এই সরকারি ভালো 1000-1200 টাকা গুনে ঘরে নিয়ে আসছি, মাসের শেষে ব্যাংকে ঢুকে যাচ্ছে, আমাদের আর কোনো চিন্তা নেই। আপনারা নিশ্চিন্তে বসে আছেন, নিশ্চিন্তে বসে থাকুন, নিশ্চিন্তে বসে থাকুন। আপনারা পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কোন দিকে দাঁড়িয়েছে একবার উপলব্ধি করেছেন? দুয়ারে সরকার বলে বড় বড় বিজ্ঞাপন যখনই আসে সঙ্গে সঙ্গে গিয়ে লাইন দিয়ে দেখেন দুয়ারে সরকার থেকে 500-1000 ভাতা পাওয়া যাবে কিনা। ওই দুয়ারে সরকার বলতে বলতে আপনার দুয়ারে জঙ্গি এসে AK-47 নিয়ে দাঁড়িয়ে থাকবে। কখন আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনার ছেলে আর মেয়েটাকে স্কুলে পাঠিয়েছেন, আপনি কোনো ট্রেনে যাচ্ছেন, আপনি কোনো বাসে যাচ্ছেন, হঠাৎ করে সেই যাত্রীর মধ্যে থেকে কেউ উঠে পিস্তল বার করিয়ে আপনার কপালে ঠেকিয়ে বলবেন এখানে বসে থাকুন চুপচাপ। হাইজ্যাক হয়ে গেছে এই বাস, এই ট্রেন। সেদিন আপনি বুঝতে পারবেন, তার আগে আপনি বুঝতে পারবেন না। আপনারা বুঝেই উঠতে পারছেন না যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে পরিস্থিতিটা কোন দিকে দাঁড়িয়েছে। কেন অধীর চৌধুরী কথাটি বলেছেন মনে আছে, যে আগামী দিনে আওয়াজ উঠবে মুর্শিদাবাদ এবং মালদা বাংলাদেশের অংশ হবে। তার কারণ উনি খুব ভালো করে বুঝতে পারছেন এই ইলেকশনের পরে যে সেখানে ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ হয়েছে, মৌলবাদীরা কিভাবে মাথাচাড়া সেখানে দিয়েছে, কিভাবে এই জঙ্গি সংগঠনগুলো, একাধিক সংগঠনগুলো, আল কায়দা, হিজবুত তিহারি, তাদের সংগঠনগুলো যেভাবে বিস্তার লাভ করছে, যাদের মূল মন্ত্র ভারত বিরোধী, মূল মন্ত্র হিন্দুদের তাড়ানো, মূল মন্ত্র ইসলামদের একত্রিত করা, মূল মন্ত্র শরিয়াত আইন চালু করা। যদি নিজের দেশের মধ্যে দিয়ে, নিজের রাজ্যের মধ্যে দিয়ে এই আওয়াজ ওঠে, সেটা আপনি সামলাবেন কি করে সামলাবেন? কবে আর আপনারা সজাগ হবেন ভগবানই জানে, কবে সজাগ হবেন ভগবানই জানে।
তবে এই মুহূর্তে না হলে বড় বিপদ কিন্তু অপেক্ষা করছে আপনাদের সামনে, বড় বিপদ অপেক্ষা করছে আপনাদের সামনে। আপনাদের কি মনে হয়, কি করছে এই প্রশাসন? আদৌ কি এই প্রশাসনের পক্ষে সম্ভব এখানকার জঙ্গিদের গ্রেপ্তার করা? এই সরকারকে উপেক্ষা করে যারা আজকের দিনে দাঁড়িয়ে মাদ্রাসা খুলে ফেলেছে একাধিক জায়গায়, সেখানে ছাত্রদের পড়াচ্ছে, কি পড়াচ্ছে, তাদের সংগঠন বিস্তার লাভ করছে, তাদের মস্তিষ্কে কি ঢুকে দিচ্ছে, কিভাবে এটার পরিব্যাপ্তি ঘটছে, তাদের মাথা থেকে এগুলো কি বার করতে পারবেন মাত্র দুজনকে গ্রেপ্তার করে? কোনোদিন পারবেন না। তারা সংগঠনের যে বীজ বপন করে ফেলেছে এই পশ্চিমবঙ্গের, সেই সংগঠনের বিস্তার লাভ আরো করে দিচ্ছে এই প্রশাসনের নিষ্ক্রিয়তা, আরো এই প্রশাসনের নিষ্ক্রিয়তা করে দিচ্ছে। আপনাদের কি মনে হয় এই সংগঠন, এই প্রশাসন ঠেকাতে পারবে? অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।